আমাদের বচন ও লিঙ্গ, ঠিক আছে, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক যে শব্দগুলো আছে সেগুলো লিঙ্গের মধ্যে পড়ে এবং বচন, এক বচন বহু বচন, এই টপিকটা আমাদের আছে। এখান থেকে প্রশ্ন হয়, খুবই কম হয়, সুতরাং এটা আমাদের প্রয়োজন করতে হবে, তবে প্রশ্ন এখান থেকে কম হয়। ওকে, যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। লক্ষ্য করো, আমাদের আজকের আলোচনার শুরুতে আছে বচন। বচন কি? বচন হলো সংখ্যার ধারণা। বচন কি? বচন হলো সংখ্যার ধারণা। দেখো আমি লিখেছি, আজকে আমরা পিডিএফ এ পড়বো। ওকে, বচন হলো সংখ্যার ধারণা। ওকে, লক্ষ্য করো, এই যে সংখ্যার ধারণা, সংখ্যার ধারণাটা কার? মূলত নাউন আর হলো প্রোনাউন। অর্থাৎ আমরা যে নাউন প্রোনাউন পড়েছি পার্ট অফ স্পিচে, সেই নাউন প্রোনাউনেরই মূলত সংখ্যার ধারণা। অর্থাৎ বিশেষ্য সর্বনামের সংখ্যার ধারণাকে বলা হয় বচন। তাহলে বচন হয় কার? বচন হয় বিশেষ্য এবং সর্বনামের। বাকি আছে কি? বাকি আছে অব্যয় পদ, ক্রিয়াপদ, তারপরে আরো যে পদগুলো আছে বিশেষণ পদ, এই পদগুলোর কোনো বচন হয় না। আমাদেরকে এই তথ্যটা মাথায় রাখতে হবে যে বিশেষ্য এবং বিশেষণ ছাড়া, বিশেষ্য এবং সর্বনাম ছাড়া বাকি পদগুলোর বচন হয় না। ওকে, আচ্ছা, এরপরে আসো, বচন হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কি? যে শব্দটা ইংরেজির পরিভাষা হিসেবে এসেছে। ইংরেজিতে নাম্বার বলতে যেটাকে বোঝায় সেটাই হচ্ছে কি বাংলায় বচন। ঠিক আছে, তাহলে ইংরেজি নাম্বার শব্দের পরিভাষা হলো বচন। এবং এই যে বচন শব্দটা, এই বচন শব্দটা এসেছে মূলত তৎসম ভাষা থেকে। এই তথ্যটুকু একটু মনে রেখো যে বচন শব্দটা এসেছে তৎসম ভাষা থেকে। ঠিক আছে, কিন্তু এই বচন যে ইংরেজি শব্দ আছে সেটা হলো নাম্বার। এই নাম্বার শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো বচন। সুতরাং এটি পারিভাষিক শব্দ এবং উৎসের দিক থেকে এটি তৎসম ভাষার শব্দ। ওকে, এরপরে দেখো, বচন হলো শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ বচন ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়? বচন আলোচনা করা হয় শব্দ বা রূপ তত্ত্বে। এর পরের তথ্যটা লক্ষ্য করো, বচন সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। ওকে, ফাইন, আমরা এইটুকু পড়েছি, এটা এখানেই পড়লাম যে তৎসম ভাষার শব্দ। ওকে, এবার বচন যে শব্দটা আছে, এই শব্দটার প্রকৃত প্রত্যয় কি? বচ যোগ অন বা অনর্থ, অনর্থ থেকে এসেছে অন। এই অনটা হলো প্রত্যয় আর এই বচটা হলো প্রকৃতি। কি প্রকৃতি? সংস্কৃত কৃত, মানে ক্রিয়া প্রকৃতি। এই জন্য এটাকে বলছি কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। অর্থাৎ এটা হলো সংস্কৃত ক্রিয়ামূল আর এটা হলো সংস্কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। সুতরাং এই বচন শব্দটা কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। ওকে, এগুলো হলো প্রাথমিক তথ্য। এই তথ্যগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি, লক্ষ্য করো, বচন কত প্রকার? বচনের প্রকারভেদের দিকে যদি আমরা লক্ষ্য করি, বচন মূলত হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো এক বচন, আরেকটা হলো বহু বচন। আচ্ছা, এক বচনটা কি? এক বচনটা হলো যে সংখ্যার ধারণা বলছি, সেই সংখ্যার ধারণাটা একটা বুঝাবে। অর্থাৎ একটি, শুধু একটি বুঝাবে, সেটা হলো এক বচন। যেমন কোনগুলোর একটি বোঝাতে পারে? ব্যক্তির, বস্তু, জন্তু, প্রাণী, অপ্রাণী, যাই কিছুটা থাকুক না কেন, তার সংখ্যার ধারণা নির্দেশ করে শুধু একটি। ঠিক আছে, একটির কথা বলবে, সেটা হবে এক বচন। যেমন দেখো, বলছি বইটি, লক্ষ্য করো, বইটি, বইটি বলতে এখানে একটি বইয়ের কথা বলা হচ্ছে, একটি বই। ঠিক আছে, এগুলো হচ্ছে এক বচন। যদি আমি বলতাম বইগুলো, তাহলে এই যে গুলো শব্দটা, এই গুলো শব্দটা হলো বহু বচন। তাহলে এইটা হচ্ছে কি? সংখ্যার ধারণা। এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। এখন লক্ষ্য করো, পৃথিবীতে অনেক কিছু, বেশ কিছু জিনিস আছে যেগুলো, পৃথিবীতে বেশ কিছু জিনিস আছে যেগুলো গণনা করা যায়, অর্থাৎ গোনা যায়, এবং তাদের সংখ্যা শুধু একটি। ঠিক আছে, একটির বেশি নয়। অর্থাৎ একটা মাত্রই আছে পৃথিবীতে যে জিনিসগুলো, সেগুলো মূলত এক বচন হয়। ঠিক আছে, সেগুলোর কখনো বহু বচন হবে না। যেমন দেখো, পৃথিবী, পৃথিবী হচ্ছে একটি গ্রহ মাত্র, সুতরাং এটি এক বচন। এটা তুমি পৃথিবীগুলো বা পৃথিবীরা, এভাবে তুমি এগুলোর বহু বচন করতে পারবে না। অর্থাৎ যেগুলো শুধু একটি অস্তিত্ব, একটির অস্তিত্ব আছে, সেটা হচ্ছে এক বচন। ঠিক আছে, এটা কখনো বহু বচন হবে না।
যেমন পৃথিবী, চাঁদ, সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, ঠিক আছে? এই সবগুলো হলো কি সংখ্যা একটি আছে, এই জন্য এটা এক বচন। আচ্ছা, এরপরে দেখো বহু বচন। বহু বচন বলতে কিছু লগ্নক। লগ্নক কি? লগ্নক আমি একটু পরে দেখাবো। লগ্নক বলতে এখানে বচনকে নির্দেশ করা হচ্ছে, বচনবাচক কিছু শব্দ আছে, এই শব্দগুলো, এই শব্দগুলো কিছু লগ্নক বলতে বচনকে বোঝানো হচ্ছে, কিছু বচনবাচক বহু বচনবাচক শব্দ আছে যেগুলো বিশেষ্য বা সর্বনামের সাথে যুক্ত হয়ে একের অধিক সংখ্যা বোঝায়, অর্থাৎ বেশি সংখ্যা বোঝায়, এই জন্য সেটাকে বহু বচন বলে। যেমন দেখো বলছে মেয়েরা পড়তে এসেছে, মেয়েরা, এই যে দেখো সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টিগুলো সবসময় বহু বচন হয়। যেমন মন্ত্রীবর্গ, দেখো সমষ্টি বোঝায়, সমষ্টি মানেই হলো বহু বচন, অর্থাৎ এই শব্দগুলো বহু বচন। যাই হোক, বচন দুই প্রকার, একটা হলো এক বচন আর একটা বহু বচন, এটা আমরা জেনেছি। ওকে, এরপরে আসি লগ্নকটা কি জিনিস। লগ্নকটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত, কারণ এই লগ্নক শব্দটা আমাদের কাছে নতুন বা অপরিচিত। লগ্নকটা লক্ষ্য করো, লগ্নক হলো এমন কিছু শব্দাংশ, লগ্নক কি এমন কিছু শব্দাংশ যেগুলো, যেগুলো আমি রিপিট করছি, এমন কিছু শব্দাংশ যেগুলো বাক্যে শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে। আচ্ছা আচ্ছা, বলছি কি এমন কিছু শব্দাংশ যেগুলো যুক্ত হয়ে, কার সাথে যুক্ত হয়? শব্দের সাথে যুক্ত হয়, অর্থাৎ শব্দ যোগ লগ্ন। এই যে লগ্নক যখন যুক্ত হয় তখন সেটা কি হয়? সেই শব্দটা পদে পরিণত হয়, পদে পরিণত হয়। এই লগ্নক বেশ বেশ কয়েকটা না, লগ্নক হচ্ছে চারটি। একটা হলো বিভক্তি, নির্দেশক, বচন, বলক, ঠিক আছে? এখানে বিভক্তি কি সেটা আমরা জানি। যেমন আমি একটা শব্দ লিখছি যে রহিম, একটা শব্দ লিখলাম রহিম, এর সাথে যুক্ত করলাম এর ষষ্ঠী বিভক্তি, তখন হয়ে গেল কি? তখন হয়ে গেল রহিমের, ঠিক আছে? রহিমের, অর্থাৎ রহিম হচ্ছে মূল শব্দ, এই মূল শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হলো তখন সেটা পদে পরিণত হলো। বা আমি বলছি ছেলেটি বেশ দুষ্টু, ছেলেটি বেশ দুষ্টু, তাহলে এই যে ছেলেটি বলেছি, এই ছেলেটির দিকে তাকাই একটু, দেখতে পাচ্ছি ছেলে, এটা হচ্ছে মূল শব্দ, এর সাথে যুক্ত হয়েছে টি, এই টিটা কি? টিটা হলো নির্দেশক, ঠিক আছে? এই নির্দেশক গুলোকে বা বিভক্তি, বচন, বলক, এগুলোকে কি বলে? লগ্নক বলে। বা বচনের দিকে যদি তাকাই, বচন যেমন বলছি ছেলেগুলো, তাহলে এই যে ছেলে, ছেলের সাথে যুক্ত হয়েছে কি? গুলো, এই গুলোটা কি? গুলোটা হলো বচন, এটাকে লগ্নক বলে, ঠিক আছে? আবার আমরা এরকম অনেক শব্দ উচ্চারণ করি, বলছে যেমন কখনো, কখনো তাকে দেখিনি বা কখনো তোমাকে দেখবো না, তাহলে এই যে কখনোই, কখনো, এই কখনো শব্দের সাথে যখন রস্বই যুক্ত করলাম তখন হয়ে গেল কখনোই, অর্থাৎ যখন জোর প্রয়োগ করি আমরা, জোর প্রয়োগ, অর্থাৎ জোর প্রয়োগ দিয়ে যখন আমরা বলি তখন শব্দের শেষে রস্বই বা ও যুক্ত করি, রস্বই বা ও যুক্ত করি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লগ্ন, ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, ওকে, আমরা একটু শুনতে পাচ্ছি তো এবার, তাই না? আচ্ছা, ওকে, শুনতে পাবো। লক্ষ্য করো, যেটা বলছিলাম যে লগ্নক হচ্ছে কি, পদ গঠন করে। এক কথায় উত্তর হলো লগ্নক পদ গঠন করে। বিভক্তি দিয়ে পদ গঠন হয়, নির্দেশক দিয়ে পদ গঠন হয়, ঠিক আছে, বচন দিয়ে পদ গঠন হয়, অর্থাৎ এগুলো যুক্ত হলে সেটা পদ হয়। এগুলো এই দুইটা বাক্যে ব্যবহার হয়, আর এটা কি সরাসরি শব্দের সাথে যুক্ত হয়। যাই হোক, বলকটা কি, বলকটা হলো বলছি যে আমরা যখন জোর প্রয়োগ করি, যেমন বলছি কখনো, কখনো মনে পড়েনি, লক্ষ্য করো, বলছি কখনো মনে পড়েনি, সেই কথাটা কখনো মনে পড়েনি। এবার কখনো মনে পড়েনি, এবার বলছি কখনোই, লক্ষ্য করো, কখনো মনে পড়েনি আর বলছি কখনোই মনে পড়েনি, অর্থাৎ এইটা যতটুকু ভাব প্রকাশ করে এটা তার চেয়ে বেশি ভাব প্রকাশ করে, অর্থাৎ এইটা জোর প্রয়োগ করে, জোর দেয়, কথার জোর দেয়। এই জোর দেওয়ার ক্ষেত্রে রসই বা ও, এই দুইটা যুক্ত হয়, এই জন্য এই দুটাকে বলক বলে, বলক, ঠিক আছে, এই দুটাকে বলক বলে। এতটুকু মনে রেখো তাহলেই হবে। আচ্ছা, এরপরে আমরা মূল আলোচনায় আসি। বচনকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, ঠিক আছে, শিট, এটুকু ইয়ে করতে আমাদের ইয়ে নাই, যাই হোক, মিসিং। আচ্ছা, বচনকে আমরা দুইটা অংশে একটু পার্ট করি। একটা হলো, লক্ষ্য করো, একটা হলো মানে বচন শব্দটাকে আমরা দুইটা পার্টে একটু দেখব। একটা হলো প্রাণীবাচক আর একটা হলো অপ্রাণীবাচক, অর্থাৎ যাদের প্রাণ আছে তারা হলো প্রাণী, আর যাদের প্রাণ নেই তারা হলো কি, অপ্রাণী। অর্থাৎ বচন যখন আমরা বহু বচন পড়ব, আমরা দেখব বহু বচন হচ্ছে কাদের মধ্যে, প্রাণীর মধ্যে বহু বচন হচ্ছে প্রাণী, কারণ তুমি প্রাণ, তোমার প্রাণ আছে, তুমি মানুষ, ঠিক আছে, বা গরু ছাগল, এগুলো কি প্রাণ আছে, এগুলো হলো প্রাণী। আবার এমন কিছু শব্দের সাথে যুক্ত হচ্ছে, যেমন বালু রাশি, গ্রন্থাবলী, ঠিক আছে, বালু, গ্রন্থ, তারপরে কি তারা, ঠিক আছে, এগুলো এগুলো হলো অপ্রাণী। এই জন্য বলছি যে বচন আমরা শিখতে যে দুইটা পার্টে ভাগ করব, একটা হলো প্রাণীর বচন আর একটা হলো অপ্রাণীর বচন। এই প্রাণীর বচনের মধ্যে একটা হচ্ছে উন্নত প্রাণী আর একটা হলো ইতর প্রাণী। অর্থাৎ কি, উন্নত প্রাণী, উন্নত প্রাণীকে, উন্নত প্রাণী হলো তুমি, তুমি মানুষ, এই মানুষ তুমি হইলা উন্নত প্রাণী। আর ইতর প্রাণী কোনগুলো, গরু, ছাগল, ভেড়া, হাম্বা, ঠিক আছে, দুম্বা, যা কিছু আছে এই সবগুলো হলো ইতর প্রাণী। অর্থাৎ আমরা পড়ার সুবিধার্থে বচন পড়তে গিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হলো প্রাণী আর একটা হলো অপ্রাণী। আর প্রাণী আবার দুই ভাগ, একটা হলো উন্নত প্রাণী আর একটা হলো ইতর প্রাণী বা জন্তু, ঠিক আছে, এই দুইটা ভাগে আমরা দেখব। এবার আসি উন্নত প্রাণী। উন্নত প্রাণীর ক্ষেত্রে কোন বচনবাচক শব্দগুলো ব্যবহার হয়, ঠিক আছে, কোন শব্দগুলো উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয় এইগুলো, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, রা, ঠিক আছে, কি বললাম, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, রা। এই যে এখানে যে কয়টা আমরা বহু বচনবাচক শব্দ দেখছি, এই শব্দগুলো শুধু শুধুই উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়। কোন প্রাণী, উন্নত প্রাণী। যেমন দেখো গণ আছে, গণটা বলছে কি, শিক্ষকগণ, অভিভাবকগণ, জনগণ, সদস্যগণ, ঠিক আছে। আচ্ছা, বৃন্দ্র শব্দটা দেখো, বৃন্দ্র, বৃন্দ্র বলছে কি, সুধীবৃন্দ, চিকিৎসক বৃন্দ, শিক্ষক বৃন্দ, ভক্তবৃন্দ, ঠিক আছে। বর্গের দিকে তাকাও, বলছে মন্ত্রী বর্গ, পণ্ডিত বর্গ। মন্ডলীর দিকে তাকাও, সম্পাদক মন্ডলী, শিক্ষক মন্ডলী, শ্রোতা মন্ডলী, ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে। রা, ছাত্ররা, শিক্ষার্থীরা, মায়েরা, মন্ত্রীরা, পণ্ডিতরা, শিক্ষকরা, ঠিক আছে। অর্থাৎ এই শব্দগুলো, এই যে এখানে যেগুলো দেখছি, এগুলো শুধুমাত্র আমাদের উন্নত প্রাণীর ক্ষেত্রে বসে। তবে মনে রাখবে, এই যে রা, যে বহু বচনবাচক শব্দ আছে, এইটা শুধু উন্নত প্রাণীর ক্ষেত্রেই বসে না, সাহিত্যের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এইটা ইতর প্রাণীর সাথেও বসে। কার সাথে বসে, ইতর প্রাণীর সাথে। যেমন লক্ষ্য করো, তোমাদের মুখস্থ করতে হবে বলতে এই যে এই চার পাঁচটা তোমরা মনে রাখবে, এখন যেভাবে পারো মনে রাখবে, গণ, বিন্দু, মন্ডলী, ঠিক আছে, বর্গরা, এগুলোর কথা বললাম, এই কয়েকটা মনে রাখবে। যেমন আমি একটা ইয়ে বলছি,
বলছে পাখিরা আকাশে উড়ে দেখিয়া, পাখিরা, লক্ষ্য করো, পাখি, পাখি কি ইতর শ্রেণী না? ইতর শ্রেণী। বলছে পাখিরা আকাশে উড়ে দেখিয়া, দেখি, সরি, হ্যাঁ, হিংসা পিপিলিকারা, পিপিলিকারা, এটা তোমরা মনির চৌধুরীর বইতে পাবা। পিপিলিকারা, লিকারা, পিপিলিকারা কি করলো? বিধাতার কাছে পাখা চায়। কাকেরা বিরাট সভা করলো। কাকেরা, লক্ষ্য করো, এই যে কাকেরা, কাক, পিপিলিকা, পাখি, এরা কি? এরা হচ্ছে ইতর শ্রেণী। এই ইতর শ্রেণীর শব্দের শেষে দেখো রা বহুবচন বাচক শব্দটি যুক্ত হয়েছে, অর্থাৎ এই রাটা ইতর শ্রেণীর ক্ষেত্রে বসতে পারে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, এই রুটিনের পরে আবার রুটিন আসবে, চাপ নেই। ঠিক আছে, এই রুটিনের পরে আবার রুটিন আসবে। Okay. তাহলে উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা এই কয়েকটা মনে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো ইতর শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ জন্তুর ক্ষেত্রে। জন্তু, জন্তু মানে প্রাণীর ক্ষেত্রে, ওই যে ইতর প্রাণী যেটা, এই প্রাণীর ক্ষেত্রে যেগুলো যুক্ত হয় তার মধ্যে এই দুইটা আমরা পাই, একটা হচ্ছে পাল আর একটা হলো জুত। ঠিক আছে, পাল আর জুত, অর্থাৎ পাল, জুত, এই দুইটা বস্তুর বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখো ছাগলের পাল, গরুর পাল, ভেড়ার পাল, পঙ্গপাল, জুত, মহিষ জুত, হস্তি জুত, গজ জুত। ঠিক আছে, এগুলো শুধুমাত্র জন্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, শুধু জন্তুর ক্ষেত্রে। ওকে, এরপরে আসো অপ্রাণীবাচক। এই অপ্রাণীবাচকের ক্ষেত্রে অনেকগুলো পাবে, অনেকগুলো পাবে। ঠিক আছে, অনেকগুলো পাবে। যেমন দেখো কি কি আছে, আবলি আছে, নিচয় আছে, গুচ্ছ, দাম, নিকট, পুঞ্জ, জাল, মালা, রাজি, রাশি, গ্রাম। ঠিক আছে, শ্রেণী, ব্রজ, মিথুন। ঠিক আছে, এই শব্দগুলো অপ্রাণীর ক্ষেত্রে বসে। ঠিক আছে, বইতে আরো ডিটেলসে আছে, তোমরা দেখবা, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন দেখো আবলি দিয়ে কি আছে, পুস্তকাবলী, গ্রন্থাবলী, রচনাবলী, রত্নাবলী, দীপাবলী। গুচ্ছ দিয়ে কবিতা গুচ্ছ, কেশ গুচ্ছ, গল্পগুচ্ছ, পুষ্পগুচ্ছ। দাম দিয়ে আছে কি কুসুম দাম, শৈবাল দাম। নিকট দিয়ে আছে কমল নিকট, নক্ষত্র নিকট। নিচয় দিয়ে গেছে কুসুম নিচয়, বোধ নিচয়, পুষ্প নিচয়। ঠিক আছে, এগুলো আমরা পাবো বইতে, আরো আছে, আরো পাবো। ঠিক আছে, আমরা সবগুলো নিয়ে আসিনি, তোমরা বই থেকে পড়ে নিবে। যেমন পুঞ্জ দিয়ে মেঘপুঞ্জ, পুষ্পপুঞ্জ, মালা দিয়ে মেঘমালা, গ্রন্থমালা, পর্বতমালা, তরঙ্গমালা। ঠিক আছে, এরকম অনেকগুলো পাবে, এগুলো একটু তোমরা পড়বে, দেখবে কেমন। আচ্ছা, এরপরে আসো, আমরা এমন কিছু শব্দ পাবো, লক্ষ্য করো, আমি তোমাদেরকে ফিক্সড করলাম কয়েকটা জায়গায়। একটা হলো, আমি তোমাদেরকে দেখালাম যে বচনকে আমরা পার্ট করব। ঠিক আছে, বচন আমরা পড়তে গেলে দুইটা পার্টে দেখব, একটা হলো প্রাণী, সরি, হ্যাঁ, একটা দেখবো হচ্ছে প্রাণী, আরেকটা হলো অপ্রাণী। অপ্রাণী, ইয়েস, অপ্রাণী। এই প্রাণীটা আবার দুই প্রকার, একটা হলো উন্নত প্রাণী, আরেকটা হলো ইতর প্রাণী। ঠিক আছে, এই তিনটা জায়গায় আমরা দেখেছি যে এই যে উন্নত প্রাণী, এই উন্নত প্রাণীর জন্য কিছু বহুবচন ফিক্সড, ফিক্সড। আবার যে ইতর প্রাণী দেখলাম, এই ইতর প্রাণীর জন্য কিছু বহুবচন ফিক্সড। আবার অপ্রাণীর ক্ষেত্রে যখন দেখলাম তখনও কিছু বহুবচন বাচক ফিক্সড। লক্ষ্য করো, এই যে উন্নতের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা ইতরের ক্ষেত্রে ব্যবহার হবে না, ইতরের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা উন্নতের ক্ষেত্রে ব্যবহার হবে না। একইভাবে প্রাণীর ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে না, অপ্রাণীর ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে না। অর্থাৎ এই কয়েকটা জায়গা একেবারে ফিক্সড। ঠিক আছে, কেউ কারোর সাথে বসবে না। ওকে, এবার আসো, এমন কিছু বহুবচনবাচক শব্দ আছে যেগুলো সবার সাথে বসে, অর্থাৎ প্রাণীর সাথে বসে, অপ্রাণীর সাথে বসে, উন্নতের সাথে বসে, ইতর শ্রেণীর সাথে বসে, অর্থাৎ এগুলো একেবারে কমন। ঠিক আছে, ওই কমন গুলো আমরা একটু দেখবো। লক্ষ্য করো, এখানে প্রাণী অপ্রাণী উভয়ের ক্ষেত্রে বসে কোনগুলো, এই যে কুল, সকল, সব, সমূহ, দল। ঠিক আছে, এরা সবার সাথে বসে, সবার সাথে বসে। যেমন দেখো কুলের দিকে তাকাও, কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল। দেখো
প্রাণী অপ্রাণী সবগুলোর সাথে বসেছে। সকল, পর্বত সকল, মনুষ্য সকল, সব, ভাই সব, পাখি সব, বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ, ঠিক আছে, শ্রমিক দল, ফুল দল, অর্থাৎ এই কয়েকটা একেবারে কমন। এই কমন গুলো মনে রাখবে যে এরা সবার সাথে বসে, ঠিক আছে, এগুলো একেবারে কমন। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেখবো, ঠিক আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো দিকে আমরা খেয়াল রাখবো, কেমন? ওকে, লক্ষ্য করো। দেখো, বহু বচনের প্রয়োগ বৈশিষ্ট্য। মা জাতি, মাতৃকুল, মা জাতি, ঠিক আছে। আচ্ছা, বহু বচনের প্রয়োগ বৈশিষ্ট্য লক্ষ্য করো। লগ্নক বা বহুবচন ব্যবহার না হয়েও বহুবচন বোঝায়। প্রথমটা দিকে লক্ষ্য করো, বলছে লগ্নক বা বহুবচন ব্যবহার না হয়েও বহুবচন বোঝায়। সেটা কি? সেটা হলো জাতিবাচক শব্দ। কি বাচক শব্দ? জাতিবাচক শব্দগুলো হয়। যেমন দেখো, বলছে রাখাল গরু চড়ায়, এখানে দেখতে এক বচন, কিন্তু এটা কি? এটা হলো বহুবচন। লক্ষ্য করো, রাখাল তো একটা গরু চড়ায় না। বা দেখো, সমাজে আজ নারীর অবস্থান বেশ প্রশংসনীয়, একজন নারীর অবস্থান না, একজন নারীর অবস্থান না, ঠিক আছে। বাঙালি মানে গৌরবময় জাতি, পুরো বাঙালি জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা বহু বচন। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, পোকা, একটা পোকা কখনো আক্রমণ করে ফসল নষ্ট করে না, মানে সমগ্র পোকাকে বোঝাচ্ছে, বা জাতিবাচক এটা আর কি, এই জন্য এটা বহু বচন। বাগানে ফুল ফুটেছে, বাগানে একটা ফুল ফোটে না। মৌমাছি, মৌমাছি মোচাক বানায়, লক্ষ্য করো, মৌমাছি। বাঙালি সংগ্রাম করতে জানে, বাঙালি। এই সবগুলো কি? সবগুলো হলো বহু বচন। লক্ষ্য করো, এখানে বলছে সমাজে আজ নারীর ক্ষমতায়ন বেশ, ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। এই যে নারীর, তাহলে এই নারীরটা কি? নারীরটা হলো বহু বচন। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই, বোঝাতে চাই যে বহু বচন প্রয়োগ বৈশিষ্ট্যতে আমরা কিছু শব্দ দেখবো যেগুলোর সাথে বহু বচন বাচক শব্দ যুক্ত নেই, কিন্তু বহু বচন বোঝায়, যেগুলো হলো এইগুলো, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এক বচনার্থক বিশেষ্যের আগে অজস্র, ঠিক আছে, অজস্র, অনেক, বিস্তর, বহু, ঢের ইত্যাদি বহুত্ববোধক শব্দ যুক্ত হয়ে, মানে শব্দ বিশেষণ হিসেবে প্রয়োগ হলে, লক্ষ্য করো, এগুলো তো এমনিতেই বোঝাচ্ছে। অজস্র মানে কি? অনেক। অনেক মানে কি? অনেক, ঠিক আছে, এটা ব্যতিক্রম কিছু না, এটা তোমাকে বাক্যের সেন্স বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে, উত্তর করতে পারবে। আচ্ছা, দেখো, অজস্র মানেই তো বেশি বোঝায়, অনেক মানে বেশি, বিস্তর মানে বেশি, বহু মানেও বেশি, ঢের মানেও বেশি, অর্থাৎ এই শব্দগুলোই বেশি বোঝায়। এই শব্দগুলো যখন কোনো বিশেষের পূর্বে যুক্ত হবে তখন সেটা বহু বচন বোঝাবে। যেমন ছাত্র, অনেক ছাত্র, বহু বচন বোঝায়। বলছে কি? লোক, অজস্র লোক। বলছে ঢের খরচ, দেখো খরচ, ঢের খরচ। বলছে টাকা, বিস্তর টাকা, ঠিক আছে, কথা, নানান কথা, মেহমান, বহু মেহমান, অর্থাৎ এই সবগুলো কি বোঝায়? সবগুলোই বহু বচন বোঝায়, অর্থাৎ এইগুলো হচ্ছে বহু বচন। ওকে, এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই জায়গাটা একটু মনে রাখবে, যে দ্বিরুক্ত শব্দ যোগে, লক্ষ্য করো, দ্বিরুক্ত শব্দ যোগে, দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দটা কি? দ্বিরুক্ত শব্দ হলো একই শব্দ দুইবার ব্যবহার হয়। দেখো, কারি, কারি দুইবার ব্যবহার হয়েছে, বড়, বড় দুইবার ব্যবহার হয়েছে, হাড়ি, হাড়ি দুইবার ব্যবহার হয়েছে, ছোট, ছোট দুইবার ব্যবহার হয়েছে, গরম, গরম দুইবার ব্যবহার হয়েছে। অর্থাৎ একই শব্দ যখন দুইবার ব্যবহার হবে তখন সেটাকে দ্বিরুক্ত বা দ্বিরুক্তি শব্দ বলে, ঠিক আছে। এই দ্বিরুক্তি শব্দগুলো একই শব্দ যোগে গঠিত হয়, অর্থাৎ বিশেষ্য যোগে, অর্থাৎ দুইটাই বিশেষ্য হবে, বিশেষ্য বিশেষ্য, অথবা বিশেষণ বিশেষণ, বিশেষণ বিশেষণ, ঠিক আছে। বিশেষ্য বিশেষ্য যোগে গঠিত হবে, বিশেষণ বিশেষণ যোগে গঠিত হবে এই দ্বিরুক্ত শব্দগুলো, ঠিক আছে। অর্থাৎ এইটা মনে রাখতে হবে আমাদের, যে আমরা মনির চৌধুরীর বই যখন পড়ি তখন দেখি সেখানে লেখা থাকে বিশেষ্য বিশেষণ যোগে দ্বিরুক্ত শব্দ, এই টাইপের কথা থাকে, কিন্তু কথাটা এই টাইপের না, কথাটা হলো কি? বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ।
অর্থাৎ এখানে বিশেষ্য বিশেষণ বুঝো না? আচ্ছা, বিশেষ্য মানে হলো নাম বুঝাবে, নাম, নাম শব্দ। আর বিশেষণ মানে কি কোনো গুণ, দোষ, দোষ গুণ, অবস্থা, সংখ্যা, ঠিক আছে, পরিমাণ ইত্যাদি এগুলো বুঝাবে। যেমন দেখো, বলছি লাল, লাল দেখো তো, এই যে লাল, লাল কি, লাল দেখো তো, বলছি লাল, লাল আকাশ তো হয় না, নীল আকাশ, নীল আকাশ দেখো তো, এই যে আকাশ, আকাশের কি এটা রূপ না, চেহারা না? আচ্ছা, দেখো তো, এই যে নীল, এই নীলটা কি, নীলটা হচ্ছে কি তার অবস্থা বা রূপ, ঠিক আছে, এটাই কি, এটাই হলো বিশেষণ, ঠিক আছে, চেহারা, ঠিক আছে, কোনো কিছু দিয়ে তার কোনো অবস্থা ফুটে ওঠে, ফুটে ওঠে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিশেষণ। লক্ষ্য করো, বলছে বড় মাঠ, বড় মাঠ, এই যে মাঠ, এই মাঠ কি, মাঠ হলো একটা নাম, ঠিক আছে, মাঠ হলো একটা নাম, এই নামটা দেখো, এই মাঠটা কেমন, এই মাঠটা হলো বড়, অর্থাৎ তার অবস্থা। এক কথায় আমরা ইংরেজি মডিফাই বুঝি না, মডিফাই, এই মডিফাই করে যেগুলো সেগুলো হলো বিশেষণ, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমি বলছি হাড়ি, হাড়ি কি, হাড়ি কি কোনো কিছু নাম? অবশ্যই নাম। এই যে হাড়ি একটা নাম, আবার যুক্ত করেছে হাড়ি, অর্থাৎ হাড়ি, হাড়ি একটা শব্দ দুইবার ব্যবহার হয়েছে। যখন একটা শব্দ দুইবার ব্যবহার হবে তখন সেটা দ্বিরুক্ত শব্দ হবে। এবং এই দ্বিরুক্ত শব্দটা দেখো, এই যে হাড়ি, হাড়ি দুইটা কি বিশেষ্য যোগে গঠিত হয়েছে, এবং এর সন্দেশ, এই সন্দেশের পরিমাণ নির্দেশ করছে, অর্থাৎ অনেকগুলো সন্দেশ বোঝাচ্ছে। যখন অনেকগুলো বুঝাবে বা একের অধিক বুঝাবে তখন সেটা হবে কি বহুবচন, ঠিক আছে, এবং সেটা এক প্রকার বিশেষণ, ঠিক আছে। দ্বিরুক্ত শব্দ যোগে যখন বিশেষণ গঠিত হয় তখন সেটাকে বলা হয় নির্ধারক বিশেষণ, নির্ধারক বিশেষণ। আর এই নির্ধারক বিশেষণগুলো বহুবচন হয়। এই জন্য এই যে কারি কারি টাকা, টাকার পরিমাণ অর্থাৎ অনেকগুলো টাকা বোঝাচ্ছে বিশেষণ। বড় বড় মাঠ, এই যে মাঠের পরিমাণ বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ। হারি হারি সন্দেশ, সন্দেশের পরিমাণ বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ, নির্ধারক বিশেষণ। এই যে ছোট ছোট ডাল, এই যে ডালের পরিমাণ বোঝাচ্ছে, ছোট ছোট বা অনেকগুলো বোঝাচ্ছে, এই জন্য এটা বিশেষণ। আবার দেখো, এই যে জিলাপি, গরম গরম জিলাপি, জিলাপির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা বিশেষণ। এই বিশেষণগুলো সবগুলো কি বিরুক্ত শব্দ যোগে গঠিত হয়েছে, এবং এগুলো হচ্ছে সবগুলো বহুবচন, অর্থাৎ একের অধিক বোঝালেই সেটা বহুবচন হবে। আশা করছি বুঝেছো। ওকে, এরপরে দেখো বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বিশেষ নিয়মে সাধিত বহুবচন, এখানে দেখো চারটা বাক্য আছে, চারটা বাক্য একটু ভালো করে বুঝবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়। যেমন বলছে কি, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, মেয়েরা কানাকানি করছে, এটাই করিমদের বাড়ি, সকলে সব জানে না। লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা বাক্য আছে, ঠিক আছে, কয়টা বাক্য আছে, চারটা বাক্য আছে। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, দেখো রবীন্দ্রনাথ এর সাথে যুক্ত আছে কি, রা যুক্ত আছে, অর্থাৎ এই যে রা, এই রাটা হলো বহু বচন, রাটা কি, রাটা হলো বহু বচন, অর্থাৎ এটা হচ্ছে বহু বচন বাচক শব্দ। কিন্তু রবীন্দ্রনাথ আসলে কয়জন, রবীন্দ্রনাথ ব্যক্তি, রবীন্দ্রনাথ হচ্ছেন একজন, ঠিক আছে। বা নজরুলরা প্রতিদিন জন্মায় না, তাহলে নজরুল কয়জন, নজরুল হলেন একজন, ব্যক্তি নজরুল কয়জন, একজন। কিন্তু বাক্যের দিকে তাকাও, এখানে দেওয়া আছে কি রবীন্দ্রনাথ রা, অর্থাৎ রাটা হচ্ছে বহুবচন, এই জন্য এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। ব্যক্তি একজন, কিন্তু একজন ব্যক্তিকে দিয়ে অনেককে বোঝাচ্ছে, অর্থাৎ রবীন্দ্রনাথরা বলতে এখানে প্রতিভাবানদেরকে বোঝানো হয়, প্রতিভাবান, অর্থাৎ প্রতিভাবানরা প্রতিদিন জন্মায় না, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাতে আমরা বাক্যে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথরা বহু বচন, কিন্তু রবীন্দ্রনাথ মূলত একজন, ঠিক আছে, এই জন্য এটা বিশেষ নিয়মে সাধিত বহু বচন। আবার দেখো, মেয়েরা কানাকানি করছে, কানাকানি মানে কি, কানাকানি মানে কানে কানে কথা বলা। লক্ষ্য করো, কানে কানে কথা বলা, কানে কানে কথা বলা, কথা বলা, কানাকানি মানে কি কথা বলা। অর্থাৎ এই জায়গাতে দেখো, কথা যে বলে, কথা বলে কয়জন, কথা বলে একজন, একজন কথা বলে আরেকজন শোনে, অর্থাৎ কানাকানি করছে বলতে এখানে মেয়েরা বলতে বহু বচন বুঝিয়েছে, বহু বচন দেখাচ্ছে, কিন্তু কথা বলছে কয়জন, কানাকানি মানে কানে কথা বলা, কথা, এই কথাটা কয়জন বলছে, একজন বলছে, মূলত বলছে একজন, কিন্তু বাক্যে প্রয়োগ দেখানো আছে
বহুবচন, অর্থাৎ এটা বিশেষ নিয়মে সাধিত বহুবচন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, বলছে এটাই করিমদের বাড়ি। এখন করিমদের জায়গাতে তোমার নামও যুক্ত করতে পারো, বা শরীফ বা শরীফাদের বাড়ি, যাই লিখো না কেন হবে। এই যে করিমদের বাড়ি বলছি, করিম আসলে কয়জন আছে? করিম, করিম, করিমদের বাড়ি, অর্থাৎ এই জায়গায় এই বাড়িতে করিম থাকে, করিম 1, করিম 2, করিম 3। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। বাক্যে আমরা বহু বচন দেখছি, কিন্তু সেখানে করিম কয়জন আছে? করিম আছে একজন। ঠিক আছে, করিম অধিক নাই, একের অধিক নাই, কিন্তু সবাইকে মিলে বলা হচ্ছে কি করিমদের বাড়ি। তো যাই হোক, এটা কি, এটা হচ্ছে মূলত করিম ব্যক্তি একজন, কিন্তু এখানে প্রয়োগ ঘটেছে বহু বচন, সুতরাং এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহু বচন। আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এরপরে আসি, সকলে সব জানে না। ঠিক আছে, সকলে কি? সকলে সব জানে না। ওকে, এখন ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি আহ ঠিক আছে, যেমন বলছি শরীফাকে জিজ্ঞাসা করছি, শরীফা, এই শরীফা, ঠিক আছে, শরীফ থেকে সে শরীফা হয়ে গেল। এই শরীফাকে জিজ্ঞাসা করছি, শরীফা বলো তো পাগলদের যে ট্রিটমেন্ট করা হয় এটা কোথায়? ঠিক আছে, বলছি শরীফা বলো তো আমাদের যে মানসিক হসপিটাল আছে, পাগলা গারদ বলি আমরা, টিস করি, এটা কোথায় অবস্থিত? এখন শরীফা মাথা চুলকাতে চুলকাতে বলছে, স্যার এটা কোথায় অবস্থিত? কোথায় স্যার? এটা নোয়াখালীতে অবস্থিত, নোয়াখালী। কোথায় অবস্থিত? নোয়াখালী। ঠিক আছে, এখন মনে করো ক্লাসে শরীফা আছে, শরীফার সাথে আরো 50 জন আছে, মোট 51 জন শিক্ষার্থী আছে। ঠিক আছে, ওকে, এখন শরীফা উত্তর দিল কি? নোয়াখালী। এখন এই যে শরীফা বাদে বাকি যে 50 জন আছে, 50 জন হা হা করে হেসে উঠলো, হা হা হা। ঠিক আছে, সেই হা হা, এই যে যখন হা হা করে উঠলো, তখন আমি বললাম কি, সবাইকে উদ্দেশ্য করে বললাম, সকলে সব জানে না। দেখো, এই যে সকলে, সকলে মানে ক্লাসের যে 51 জন আছে, 51 জনকে বুঝালাম না শরীফাকে বুঝালাম? উত্তর করো, বলো কাকে বুঝালাম? শরীফাকে বুঝালাম না সকলে বলতে সবাইকেই বুঝালাম? বলো, আমি আসলে ইনডিরেক্টলি কাকে বুঝালাম? যে সকলে সব জানে না বলতে কাকে বুঝিয়েছি? শরীফাকে বুঝালাম নাকি জবাকে বুঝালাম নাকি আখিকে বুঝালাম? বলো কাকে বুঝাইলাম? সকলে সব জানে না বলতে আমি কাকে বুঝাইলাম? এটাকে না সবাইকে? কোনটা? ইজি ভাবে না, সহজ ভাবে না। আমি সবাইকে বুঝাইনি ভাইয়া, সকলে সব জানে না বলতে আমি পুরো ক্লাসের সবাইকে বলিনি যে সকলে সব জানে না। বুঝো নাই? আচ্ছা, বুঝো নাই, একটু মনোযোগী হও তাহলে বুঝবা। আমি শরীফাকে জিজ্ঞাসা করলাম, শরীফা বলো তো মানসিক হাসপাতাল কোথায়, কোথায় অবস্থিত? শরীফা উত্তর করলো কোথায়? শরীফা উত্তর করলো নোয়াখালীতে, নোয়াখালীতে। এখন সকলে হা হা করে হেসে উঠলো, কারণ সবাই তো জানে কোথায়, পাবনাতে অবস্থিত। ঠিক আছে, এখন দেখো, যখন এই কথা বললো আমি শরীফাকে বকা দিলাম না, আমি শরীফাকে কিচ্ছু বললাম না, আমি জাস্ট ইনডিরেক্টলি বললাম যে সকলে সব জানে না, অর্থাৎ সবাই সব জানে না। এই সকলে সব জানে না বলতে আমি কাকে বুঝালাম? কাকে আমি নির্দেশ করলাম? শরীফাকে, জবাকে, আখিকে, না এই 50-51 জনকে? কাকে বুঝাইলেন? মূলত আমি ইনডিরেক্টলি এখানে শরীফাকে বললাম, মানে শরীফাকে আমি ইনডিরেক্টলি একটু টিস করলাম যে সকলে সব জানে না, অর্থাৎ ব্যাপারটা এরকম যে তুমি আসলে কিছু জানো না। এবার হয়তো বুঝে ফেলেছো। ঠিক আছে, আচ্ছা, আমি আসলে এই কথাটির দ্বারা একজনকে আমি বুঝালাম যে সকলে সব জানে না, কিন্তু সকলে কথাটা দিয়ে আমি বহু বচন বুঝালাম, কিন্তু এই সকলের মাঝে
আমি একজনকে বুঝাইলাম, সেটা হলো কি শরীফা। অর্থাৎ এই জায়গাতে যেমন বলছিলাম এটাই করিমদের বাড়ি, এটাই করিমদের বাড়ি বলতে, এটাই করিমদের বাড়ি বলতে আমি কিন্তু এখানে একাধিক করিম আছে এইটা বুঝাই নাই, বুঝাইছি কি ওখানে করিম আছে একজন, কিন্তু বাক্যে এখানে প্রয়োগ দেখাচ্ছে বহু বচন। ঠিক আছে, তফাৎ হলো এতটুকু, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে প্রয়োজনে আবার রিপিট করে দেখো। ওকে, এবার আসো বিদেশি শব্দের বহু বচন। বিদেশি শব্দের বহু বচন, বিদেশি শব্দের বহু বচন যেমন বেশ কিছু বিদেশি শব্দ আছে, যেমন লক্ষ্য করো বলছে যে বুজুর্গ, বুজুর্গ থেকে বুজুর্গান, সাহেব, সাহেবান, কাগজ, কাগজাত। ঠিক আছে, এই কয়েকটা বিদেশি শব্দ আছে, এদের বহু বচন হচ্ছে এগুলো। এই কয়েকটা তথ্য তোমরা মনে রাখবা। এই হচ্ছে আমাদের বহু বচনবাচক শব্দ। ঠিক আছে, সবাই কি বুঝেছি? যারা ক্লাসে যুক্ত আছে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। শেয়ারের পরিমাণটা একেবারে কমে গেছে, মাত্র 24 জন শেয়ার করেছে, সরি 24 জন, 24টা শেয়ার হয়েছে। ঠিক আছে, মাত্র 24টা। আচ্ছা, সবাই বুঝেছি আশা করছি। এবার আমরা বচন শেষ করলাম, আমরা এবার লিঙ্গতে আসলাম। আচ্ছা, দেখো ওকে, লক্ষ্য করো লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন। ঠিক আছে, যেটা দিয়ে নির্দিষ্ট করা হয়। ওকে, যেটা দিয়ে নির্দিষ্ট করা হয়, অর্থাৎ নির্দিষ্ট করা হয় সে আসলে শরীফ না শরীফা না 3 নম্বর। ঠিক আছে, এই যে বুঝছো, এটা হচ্ছে একটা চিহ্ন যেটা দিয়ে চিহ্নিত করা হয়, অর্থাৎ এটা একটা সংকেত, এটা দিয়ে। হ্যাঁ, ওই টপিক শেষ, বচনটা শেষ। ঠিক আছে, বচনটা শেষ। এবার আমরা আহ পরের অধ্যায়ে এসেছি, পরের টপিকে এসেছি। ওকে, লক্ষ্য করো যেটা আমি বলছিলাম, যে যে চিহ্ন দ্বারা কি করা হয়, পুরুষ না স্ত্রী নির্দেশ করা হয়, সেটাকে মূলত লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ, উভয় লিঙ্গ, আর হচ্ছে ক্লিপ লিঙ্গ। ঠিক আছে, হ্যাঁ এমসিকিউ সলভ হবে, এমসিকিউ সলভ হবে, একটু সময় করে নিই। হ্যাঁ, এমসিকিউ সলভ দেব। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিব লিঙ্গ। পুরুষবাচক শব্দ তো এটা আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শরীফ নিজেই হলো পুরুষ, শরীফা নিজেই হলো স্ত্রী। ঠিক আছে, আর উভয় লিঙ্গ যেটা, এটা নিয়ে একটু কথা বলি। আর ক্লিব লিঙ্গ বলতে যেগুলো বস্তু আছে, টেবিল, চেয়ার, ফ্যান, হ্যাঁ, এই টাইপ যত শব্দ আছে, এই সব শব্দগুলো হলো কি ক্লিব লিঙ্গ। আর উভয় লিঙ্গ বলতে কি বোঝায়? উভয় লিঙ্গ বলতে বোঝায় নারী পুরুষ উভয়কে বোঝায়। যেমন লক্ষ্য করো যে আহ বলছি পুরুষ বাচক যে শব্দগুলো আছে, পুরুষ, পুরুষবাচক শব্দ কোনগুলো ভাইয়া? ওই যে যেগুলো আছে পার্সন, ইংরেজিতে আমরা পার্সন বলে জানি, এই পার্সনটা হলো পুরুষবাচক শব্দ। এই পার্সনকে উভয় লিঙ্গ হিসেবে ধরা হয়। হ্যাঁ, পার্সনকে উভয় লিঙ্গ হিসেবে ধরা হয়। দেখো আমি লিখছি পার্সন। পার্সন কি? পার্সন হলো ওই যে পুরুষ, এই পুরুষ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি, একটা হলো উত্তম পুরুষ,
একটা হলো উত্তম পুরুষ, উত্তম পুরুষ তো আমি, আমরা, আমাদের, হ্যাঁ, আমরা, আমাদের, ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে উত্তম পুরুষ। ওকে, এরপর হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ হইলা তুমি, তোমরা, আপনি, আপনারা, তোরা, তুই, ঠিক আছে, তোদের, এই সবগুলো হলো মধ্যম পুরুষ। এরপরে নাম পুরুষ। নাম পুরুষ মানে কি, ওই যে যারা নেই, ব্যক্তির নাম, বলছি শরীফ, শরীফা, জবা, আখি, পাখি, আর কি আছে, জান্নাতুন, জান্নাতুল, তারপরে কি আর কি নাম দেওয়া যায়, এই সব যে বেটি মানুষের নাম হয়ে গেল। তারপরে হচ্ছে আহ মুরাদ, মাহি, হিরো আলম, ঠিক আছে, আলম সাহেব, জায়েদ খান, মাহফুজুর রহমান স্যার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এই যে এগুলো হলো কি নাম পুরুষ, ঠিক আছে, পার্সনের নাম। ওকে, এই যে দেখো, এই সবগুলো কি, সবগুলো হইলো, সবগুলো হলো, এই পুরুষের নাম শুরুতে বলছি শরীফ, ঠিক আছে, পুরুষদেরকে আগে অগ্রাধিকার দিয়েছি। ওকে, এই সবগুলো হলো উভয় লিঙ্গ, ঠিক আছে, সরি, এটাকে উভয় লিঙ্গ দিও না, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। আমি পার্সন দেখালাম, পার্সন যে তিন প্রকার, এই তিন প্রকার পার্সনের মধ্যে এটা আবার আলাদা আছে, হ্যাঁ। আর এই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, যে দুটোর কথা বলছি, এই দুটো হচ্ছে উভয় লিঙ্গ। ওকে, তারপর হচ্ছে সমষ্টি। সমষ্টি বোঝায় যেগুলো সমষ্টি, ওই যে দেখো বলছি শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ, হ্যাঁ, এই যে শিক্ষক বৃন্দ সমষ্টি বোঝায় না, বহু বচন মানেই তো সমষ্টি। গরুগুলো, ছাগলগুলো, ঠিক আছে, ভেড়াগুলো, সবগুলো উভয় লিঙ্গ। বা এই যে জাতিবাচক যদি কোনো শব্দ বলি, মানুষ, ঠিক আছে, মানুষ, তারপরে আর কি বলা যায়, হিন্দু, মুসলিম, তারপরে পাকিস্তানি, ভারতীয়, হ্যাঁ, এই সবগুলো কি জাতিবাচক, এগুলো কি, এগুলো হচ্ছে উভয় লিঙ্গ হয়। আচ্ছা, ওকে, আমরা তাহলে এবার একটু কোথায় থেকে কোথায় যাই। ওকে, তাহলে এবার আমরা দেখি, পরের আলোচনায় আসি, লক্ষ্য করো, বলছে যে বাংলা পুরুষবাচক যে শব্দ আছে, এটা মূলত হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের হয়। একটা হলো প্রতিপত্নীবাচক, আর একটা হলো সাধারণ অর্থে। প্রতিপত্নীবাচক কোনটা? প্রতিপত্নীবাচক হলো স্বামী স্ত্রীর সম্পর্কযুক্ত, সেগুলাকে বলা হয় প্রতিপত্নীবাচক, ঠিক আছে, প্রতিপত্নীবাচক। আর সাধারণ অর্থে কোনগুলো? পুরুষ এবং স্ত্রী বোঝায়, অর্থাৎ পতি পত্নী না, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ বোঝাবে না, অর্থাৎ বিপরীত লিঙ্গ বোঝাবে, সেটা হচ্ছে কি সাধারণ অর্থে। দেখো, যেমন দেখো দেওর বা দেবর, ঠিক আছে, দেওর হয়ে গেল, দেবর দেওয়া উচিত ছিল, দেওর দেবর একই কথা, ঠিক আছে। ওকে, দেবর, দেবরের স্ত্রীবাচক কি, অর্থাৎ পত্নী, স্ত্রী, ঠিক আছে, সেটাকে বলা হয় যা। চাচার বউকে বলা হয় চাচি, দাদার বউকে বলা হয় দাদি, জ্যাঠার বউকে বলা হয় জেঠি, ঠিক আছে। নন্দাই, নন্দায়ের স্ত্রীকে বলা হয় ননদ, বুঝছো? আচ্ছা, আর এদিকে দেখো দেবর, দেবরের স্ত্রীবাচক, অর্থাৎ তার বিপরীত লিঙ্গ কি আছে? ননদ। বালকের কি আছে? বালিকা, ঠিক আছে, স্ত্রী না কিন্তু। খোকার কি আছে? খুকি। ভেড়ার কি আছে? ভেড়ি। মোরগের কি আছে? মুরগি, ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখো, লক্ষ্য করো, এটা কি, এটা হলো পুরুষ ও স্ত্রীবাচক, এই লাইনের গুলো হচ্ছে পুরুষ স্ত্রীবাচক, এই লাইনের গুলো হচ্ছে কি প্রতিপত্নীবাচক। ওকে, আচ্ছা, বুঝছো আশা করছি। যদি বুঝে থাকো তাহলে এবার একটা উত্তর করো তো, তোমাদেরকে একটা প্রশ্ন দিই। বধূ আর হচ্ছে বধূ, হ্যাঁ,
কোনটা কোন লিঙ্গ বলো? তোমার কেউ নাই সোহেল, সোহরাব হোসেন সোহেল, তোমার কেউ নেই মানে সোহেলের সোহেলই আছে। লক্ষ্য করো, সোহেল, সোহেলের কি আছে? সোহেলের আছে সোহেলি। হ্যাঁ, সোহেলি হয়ে গেল। আচ্ছা, বাকিদের যার কেউ নেই তার আল্লাহ আছে, ঠিক আছে? আল্লাহ আছে, আল্লাহকে ডাকো তাহলে হবে। লক্ষ্য করো, তাহলে এইটা কি বাচক, এইটা কি বাচক, এই দুটো একটু বলো। কোনটা কি বাচক এটা একটু দ্রুত কমেন্টে করো, বলো। একজন লিখছে বধূ এক, আরেকজন লিখছে বধূ দুই। ভাই, বধূ এক দুই কিরে? আমি তো এক দুই পড়তে বলি নাই, আমি বলছি যে কোনটা কি বাচক। দুই নম্বরটা স্ত্রী। আচ্ছা, বধূ বউ, বন্ধু বধূ প্রিয়। আচ্ছা, লক্ষ্য করো, আমি বধূ মানে কি আর বধূ মানে কি এটা তো আমি জিজ্ঞাসা করিনি। আমি জানতে চাইলাম যে কোনটা কোন লিঙ্গ, অর্থাৎ কোনটা পুরুষবাচক, কোনটা স্ত্রীবাচক, কোনটা উভয় লিঙ্গ, কোনটা ক্লীব লিঙ্গ। এই চারটার মধ্যে কোনটা কি পড়ে সেটা বলো, বলো, দ্রুত উত্তর করো। দেখছো কত বড় বদ! বধূ বলে নিজের বউ আর বধূ বলে বন্ধুর বউ, এইসব কোনো কথা? অশ্লীল কথাবার্তা বলে। আচ্ছা, আমি বলে দিই, বধূ, বধূ হলো বউ, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে? আর এই বধূ মানে হলো বন্ধু, ঠিক আছে? অর্থাৎ সহজভাবে যদি বলি এইটা, বুঝছ? এই জন্য এটাকে বলা হয় উভয় লিঙ্গ, বুঝছ? আচ্ছা, বুঝো না? না বুঝলে নাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, বুঝবা। দেখো, প্রথমে হয় এইটা, ঠিক আছে? এইটা, তারপরে হয় এইটা। এখানে হচ্ছে একটু দেখতে সুন্দর, হ্যাঁ, সুন্দর, দেখো চন্দ্রবিন্দু আছে, রসুকার আছে, কি সুন্দর সাজুগুজু আছে। আর এই জায়গায় যে দেখো কি একটা বিদঘুটে চেহারা, চেহারা, অর্থাৎ এটা হচ্ছে পূর্বের রূপ আর এটা হচ্ছে পরবর্তী রূপ, ঠিক আছে? পূর্বের রূপ পরবর্তী রূপ, অর্থাৎ তুমি যদি আসল চেহারা দেখতে চাও, তোমার যদি আসল চেহারা দেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি এই জায়গাতে এসে আসল চেহারা দেখতে পাবা, বুঝছো? এই জায়গাতে তুমি আসল চেহারা দেখতে পাবা না। এই ছেলেরা, বুঝছো? যে বালকেরা আছো, বালক ভাইয়ারা আছো, তাদের উদ্দেশ্যে বলছি, আসল চেহারা দেখতে হলে এই জায়গাতে আসতে হবে, অর্থাৎ পরবর্তী ধাপে গিয়ে আসল চেহারা দেখায়। আগে কিন্তু আসল চেহারা দেখায় না, আগে এরকম সুন্দর চেহারা দেখায়, দেখতে সুন্দর, ঠিক আছে? আর এখানে এসে দেখবা চেহারার মধ্যে আসলে কি আছে। ওকে, এরপরে আসো, আমরা এবার কিছু কিছু প্রত্যয় দেখবো, হ্যাঁ? আচ্ছা, লক্ষ্য করো, নি প্রত্যয় যোগে, নি প্রত্যয় যোগে, হ্যাঁ, লক্ষ্য করো, পুরুষবাচক শব্দের পরে নি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করে, অর্থাৎ পুরুষবাচক শব্দের শেষে আমরা যদি এই নি প্রত্যয়টা যুক্ত করি তাহলে সেটা স্ত্রীবাচক হয়ে যায়। যেমন দেখো, কামার, কামারের সাথে নি প্রত্যয় যুক্ত করলাম, হয়ে গেল কি কামার নি। ভিখারি, ভিখারি নি, দেখো নি প্রত্যয় যুক্ত হয়েছে। অভিসারী, অভিসারী নি, নি প্রত্যয় যুক্ত হয়েছে। ধোপা, ধোপানি, জেলে, জেলেনি, কুমার, কুমারনি, ঠিক আছে? বেদে, বেদেনি, মজুর, মজুরনি, অর্থাৎ নি প্রত্যয় যুক্ত হয়ে
নি প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করে। আচ্ছা, কিছু মনে করার দরকার নেই, ঠিক আছে, কারণ আমি সত্য কথাই বলেছি। এটা তো আসলে মিথ্যা বা লুকানো কোনো কথা না, এটা সত্য কথা। ওকে, তাহলে লক্ষ্য করো, এই ক্ষেত্রে দেখো এই যে বক্সের যে কটা আছে না, এই কয়েকটা সাধারণ অর্থে, কি অর্থে? সাধারণ অর্থে। মনে রাখবে, নি প্রত্যয়টা যখন যুক্ত হবে, কি প্রত্যয়? নি প্রত্যয়টা যখন যুক্ত হবে, তখন নি প্রত্যয়টা যদি সমাজের নিম্ন শ্রেণীর পেশার সাথে যুক্ত হয়, কোন শ্রেণীর? নিম্ন শ্রেণীর পেশার সাথে যুক্ত হয়, নিম্ন শ্রেণীর পেশা। নিম্ন শ্রেণীর পেশা কোনগুলো? দেখো, কামার, হ্যাঁ, দেখো কামার, ভিখারি, অভিসারী, ধোপা, জেলে, হ্যাঁ, কুমার, বেদে, মজুর, এরা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর পেশার মানুষ। এদেশে যখন নিপ্রত্যয়টা যুক্ত হয় তখন সেটা সাধারণ অর্থ প্রকাশ করে। কোন অর্থ? সাধারণ অর্থ। কিন্তু এই নিপ্রত্যয়টা যখন সমাজের উচ্চ শ্রেণীর পেশার সাথে যুক্ত হয়, উচ্চ শ্রেণীর, অর্থাৎ উচ্চ শ্রেণী মানে যেমন ডাক্তার, মাস্টার, ঠিক আছে, এগুলোর সাথে যখন যুক্ত হয় তখন সেখানে ইনসাল্ট করে, অর্থাৎ অবজ্ঞা করে, অবজ্ঞা, টিস করে বলে আর কি, ঠিক আছে। যেমন দেখো, তুমি হয়তো অনেকবার তুমি এই কয়েকটা কথার শিকার হয়েছো। তোমাকে অনেকবার বলা হয়েছে ভারী মাস্টারনি উঠে আসছে, যখন কোনো কিছু তুমি শেখাতে গেছো তখন তোমাকে মাস্টারনি বলেছে, তুমি অনেক খুশি হয়েছো যে আমাকে মাস্টারনি বলেছে, কিন্তু আসলে মাস্টারনি বলে তোমাকে মাস্টার বোঝায়নি, ঠিক আছে, তোমাকে ইনসাল্ট করা হয়েছে। অর্থাৎ তুমি ওই যে কবি কবি ভাব, কবিতার অভাব, নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব, মানে কি ইনসাল্ট করা না, ঠিক তেমনি ওইভাবেই তোমাকে ইনসাল্ট করেছে, হ্যাঁ, যে তুমি কিছুই পারো না, মাস্টারের ইয়ে নিচ্ছ, পার্ট নিচ্ছ আর কি। যেমন তোমাকে এইরকম অনেক ইনসাল্ট করে কথা বলেছে জমিদারনি, ঠিক আছে। এই যে জমিদারনি, জমিদার সমাজের উচ্চ পেশা, দারোগা সমাজের উচ্চ পেশা, ডাক্তার সমাজের উচ্চ পেশা, মাস্টার সমাজের উচ্চ পেশা। এই উচ্চ পেশার সাথে যখন নিপ্রত্যয় যুক্ত হয় তখন সেটা অবজ্ঞা প্রকাশ করে, ঠিক আছে। এটা এক প্রকারের অপমান। তোমাদেরকে অপমান করে, তোমাদেরকে বলতে মেয়েদেরকে বলছে, মেয়েদেরকে অপমান করে এগুলার কথা বলে, এবং নিজের পরিবারেই এই কথাগুলো তোমরা বেশি শোনো। হম, ঠিক আছে। আচ্ছা, দেখো এছাড়া আছে কি, ই প্রত্যয় যুক্ত আছে, আনি প্রত্যয় যুক্ত হয়ে, ইনি প্রত্যয় যুক্ত হয়ে, উন প্রত্যয় যুক্ত হয়ে, আইন প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়। যেমন দেখো ঠাকুর, ঠাকুরের সাথে দেখো ঠাকুর যোগ আইন সমান সমান কি ঠাকুর আইন। ওকে, দেখো উন প্রত্যয় যুক্ত হয়ে ঠাকুর, ঠাকুর উন, ঠাকুর যোগ উন সমান সমান ঠাকুর উন। আবার আনি প্রত্যয় আনি প্রত্যয় যুক্ত হয়েও হয়, ঠাকুর ঠাকুরানী, ঠিক আছে, এই যে ঠাকুর ঠাকুরানী, নাপিত নাপিতানী, মেথর মেথরানী, ঠিক আছে। ওকে, তারপর দেখো চাকর চাকরানী, হ্যাঁ, এই যে এইভাবে আহ প্রত্যয়গুলো যুক্ত হয়ে পুরুষবাচক শব্দের শেষে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করে। হ্যাঁ, ওকে, এরপরে আসো, কিছু স্ত্রীবাচক শব্দে লক্ষ্য করো, কিছু স্ত্রীবাচক শব্দে সাথে পুনরায় স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়। স্ত্রীবাচক যেমন গোপ, গোপের স্ত্রীবাচক কি গোপী, এই গোপীর সাথে আবার যুক্ত হয়েছে নি, সমান সমান হয়ে গেল কি গোপিনী। নন্দাই, নন্দাই হচ্ছে পুরুষ, নন্দাইয়ের স্ত্রীবাচক হলো ননদী, এই ননদীর সাথে আবার ইনি নি প্রত্যয় যুক্ত হয়ে গেল ননদী, ননদিনী। অভাগী, অভাগীর সাথে অভাগিনী, লক্ষ্য করো নি প্রত্যয় যুক্ত হয়েছে। অর্থাৎ এই যেগুলো হলো স্ত্রীবাচক, এই স্ত্রীবাচক শব্দের শেষে আবার স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়ে ডাবল স্ত্রীবাচক করে ফেললো, ঠিক আছে। ওকে, এইভাবে কিছু স্ত্রীবাচক শব্দ গঠন হয়, এগুলো হলো সেগুলো, ঠিক আছে, বইতে আছে, সুন্দর করে দেওয়া আছে, পূর্বা। ওকে, এবার দেখো স্ত্রীবাচক কিছু শব্দ আছে, যে স্ত্রীবাচক শব্দ, সরি, কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক করতে গেলে, হুম, স্ত্রীবাচক করতে গেলে স্ত্রীবাচক করতে গেলে তাদের পূর্বে স্ত্রীবাচক শব্দ যুক্ত করতে হয়। যেমন ডাক্তার, মহিলা ডাক্তার, শিল্পী, মহিলা বা নারী শিল্পী, কবি, মহিলা কবি, সৈন্য, নারী বা মহিলা সৈন্য,
পুলিশ, মহিলা পুলিশ, সভ্য, মহিলা সভ্য, মানে সভায় যারা যারা থাকেন তারা সবাই কি সভ্য, ঠিক আছে। ওকে, গোয়েন্দা, মহিলা গোয়েন্দা, কর্মী, মহিলা কর্মী, ঠিক আছে। দেখো মহিলা, নারী এই শব্দগুলো যুক্ত হয়ে স্ত্রীবাচক করে। আচ্ছা, কয়েকটা যায় আমরা আ প্রত্যয় যুক্ত হয়ে, লক্ষ্য করো আ প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক। যেমন চপল, চপলের স্ত্রী কি চপলা। হ্যাঁ, চপলের বউ চপলা না কিন্তু আবার। চপল শব্দের স্ত্রীবাচক শব্দ হলো চপলা। নবীন স্ত্রীবাচক নবীনা, চতুর চতুরা, মৃত মৃতা, মলিন মলিনা, প্রথম প্রথমা, ঠিক আছে। কনিষ্ঠ কনিষ্ঠা, চঞ্চল চঞ্চলা, বিবাহিত বিবাহিতা, প্রিয় প্রিয়া, ভর্ৎসিতা ভর্ৎসিত, ভর্ৎসিতা, মাননীয় মাননীয়া, এই সবগুলো কি সবগুলো হলো স্ত্রীবাচক, ঠিক আছে। আ প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়েছে। এগুলো হচ্ছে সাধারণ স্ত্রীবাচক। কিন্তু জাতীয় অর্থে দেখো, শূদ্র, শূদ্র হচ্ছে একটা জাতি, এর স্ত্রীবাচক কি শূদ্রা। হ্যাঁ, এটা একটা শ্রেণী। অজ অজা, কোকিল কোকিলা, ক্ষত্রিয় ক্ষত্রিয়া, ঠিক আছে। এগুলো একটু দেখবা, হ্যাঁ, এগুলো এমনিই পারা যায়, এমনিতে বোঝা যায়, অত পড়া লাগে না। হ্যাঁ, দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে দেখো বেশ কিছু হয়, যেমন রজক রজকী, রজকিনীও হয়, সুন্দর সুন্দরী, কিশোর কিশোরী, নিশাচর নিশাচরী, চতুর্দশ চতুর্দশী, ষোড়শ ষোড়শী, ভয়ঙ্কর ভয়ঙ্করী। হ্যাঁ, এগুলো আছে, এগুলো দেখবে, এগুলো পড়া যায়। আচ্ছা, ওকে। জাতিবাচক দেখো সিংহ সিংহী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, ময়ূর ময়ূরী, কুমার কুমারী, বৈষ্ণব বৈষ্ণবী, মানব মানবী। আচ্ছা, ইকা প্রত্যয় যুক্ত হয়ে দেখবা শব্দের শেষে যদি অক থাকে, অক অক অক, যেমন দেখো বালক বাল অক, অক আছে শেষে, বালক বালিকা, অক থাকলে ইকা লিখতে হয়, ইকা, বালক বালিকা। হ্যাঁ, তারপরে কি নায়ক নায়িকা, অধ্যাপক অধ্যাপিকা, গায়ক গায়িকা, সেবক সেবিকা, অভিভাবক অভিভাবিকা। হুম, প্রেরক প্রেরিকা, ঘোষক ঘোষিকা, শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে। চালক চালিকা, পাঠক পাঠিকা, লেখক লেখিকা, সরি লেখিকা। এগুলো পড়বা। তবে কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন গণক গণিকা হওয়ার কথা ছিল কিন্তু না, ওইটা কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ, গণক গণকী, ঠিক আছে। অভিভাবক অর্থ কি জানো না? অভিভাবক অর্থ কি? অভিভাবক অর্থ হলো গার্জিয়ান, গার্জিয়ান অর্থ হলো অভিভাবক। আচ্ছা, নর্তক নর্তকী, চাতক চাতকী, রজক রজকী। হ্যাঁ, অক থাকলে সব সময় ইকা হয় না। ওকে, তাহলে অকের নিয়ম আমরা পড়লাম যে অক থাকলে ইকা লিখতে হয় স্ত্রীবাচকের ক্ষেত্রে, তবে সব ক্ষেত্রে হয় না। এরপরে আসো, কিছু শব্দ আছে যেগুলোকে আমরা ক্ষুদ্রার্থে বলি, ক্ষুদ্রার্থে অর্থাৎ ক্ষুদ্র অর্থ প্রকাশ করে, ক্ষুদ্র অর্থ, ক্ষুদ্র অর্থ প্রকাশ করে, সেটা হলো যেমন নাটক। নাটকের স্ত্রীবাচক কিন্তু নাটিকা না, মনে রাখবে ইকা প্রত্যয়টা ক্ষুদ্র অর্থেও বসে, অর্থাৎ নাটকের চেয়ে যেটা ছোট সেটাকে বলা হয় নাটিকা। মালা মালিকা, গীত গীতিকা, হ্যাঁ ছোট গান ছোট গীত। পুস্তক পুস্তিকা, ছোট পুস্তিকা, পুস্তক আর কি, সেটাকে পুস্তিকা বলছে। একাঙ্ক একাঙ্কিকা, তারপরে কি চয়ন চয়নিকা, হ্যাঁ। অভিভাবক অভিভাবক, দেখো বিসমীভবনের নিয়মে হয়ে গেছে অভিভাবক। এগুলো নিয়ে বিতর্ক করা যাবে না। ওকে, একই বিষয়। ওকে, তাহলে ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় বসছে কোনগুলোতে? এগুলোতে প্রচুর আসছে। এটা স্টার চিহ্ন, হ্যাঁ, স্টার চিহ্ন দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম, এখান থেকে প্রশ্ন হয়, গুরুত্বপূর্ণ, বুঝছো? হ্যাঁ বুঝছো, বুঝছো। ওকে, এবার আসি আনি প্রত্যয় যুক্ত হয়ে, আনি
স্ত্রীবাচক বোঝায় ইন্দ্র, ইন্দ্রাণী, ইন্দ্র, ইন্দ্রাণী, মাতুল, মাতুলানি, নাপিত, নাপিতানি, হ্যাঁ, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া বা ক্ষত্রিয়ানি, আচার্য, আচার্যর স্ত্রী, আচার্যানি, হ্যাঁ, আচার্যানি, মেথর, মেথরানি, শূদ্র, শূদ্রা বা শূদ্রানি, ঠিক আছে। আনি প্রত্যয় যুক্ত হয়, আনি প্রত্যয় যুক্ত হয়ে হয়, এগুলো পড়বে, রিডিং করবা। এখন দেখো এই জায়গাতে গুরুত্বপূর্ণ একটা স্টার চিহ্ন দিলাম, 3 স্টার দিলাম, ঠিক আছে, 3 স্টার দিয়ে দিলাম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। যেমন অরণ্য, এখানে কিন্তু অরণ্যানি, অর্থাৎ অরণ্য বলতে বন বোঝায়, অরণ্যানি বলতে বৃহৎ বন বোঝায়। বন, বনানি, বৃহৎ বন বোঝায়। বা হিম, হিমানি, ঠিক আছে, বৃহৎ মানে অনেক বড়, জমানো বরফ বোঝায় আর কি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আনি প্রত্যয় এটা যেমন স্ত্রীবাচক অর্থে বসেছে, এটা কিন্তু স্ত্রীবাচক অর্থে বসেনি, এটা বসছে বৃহৎ অর্থে, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা দেখলাম ইকা প্রত্যয় ক্ষুদ্রার্থে বসেছে, আনি প্রত্যয় বৃহদার্থে বসেছে, ঠিক আছে, বৃহৎ অর্থে বসেছে বা বৃহদার্থে বসেছে। এই দুইটা তথ্য আমরা একটু মনে রাখবো। এবার দেখো নি প্রত্যয় এবং ইনি প্রত্যয়, এগুলো যুক্ত হয়ে পুরুষবাচক শব্দের শেষে যুক্ত হয় স্ত্রীবাচক হয়। যেমন দেখো মায়াবী, মায়াবিনী, কুহ, কুহকিনী, দেখো ইনি প্রত্যয় যুক্ত হয়েছে। যোগী, যোগিনী, যশস্বী, যশস্বিনী, ঠিক আছে, ইনি প্রত্যয়। তপস্বী, তপস্বিনী, মেধাবী, মেধাবিনী, মেধাবী কিন্তু পুরুষবাচক, মেধাবিনী স্ত্রীবাচক। দুঃখী, দুঃখিনী। কুল, কলঙ্কি, কলঙ্কিনী, বিজয়, বিজয়িনী, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনি প্রত্যয় যুক্ত হয়েছে। আজকে অনেকগুলো রুলস মুখস্থ করতে হবে, এইসব আসলে রুলস করে কোনো লাভ নেই। এগুলো মূলত তোমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো পড়বা, তাহলেই হবে। যে এটার স্ত্রীবাচক এটা, এটার স্ত্রীবাচক এটা, এটা 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 পড়বা। আর যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিলাম ওগুলো মনে রাখবা, যে বৃহৎ অর্থে, ক্ষুদ্র অর্থে, হ্যাঁ। এবার আসি বিশেষ নিয়মে। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক, ঠিক আছে। দেখো যদি তা থাকে ত্রি লিখবো, যদি মান থাকে মতি লিখবো, যদি অ থাকে অতি লিখবো, বান থাকলে বতি, অর্থাৎ তা থাকলে ত্রি, অ থাকলে অতি, বান থাকলে বতি, মান থাকলে মতি, ইয়ান থাকলে ইয়সী, ঠিক আছে, এগুলো লিখবো। তাহলে তা থাকলে ত্রি, অ থাকলে অতি, বান থাকলে বতি, মান থাকলে মতি, ইয়ান থাকলে ইয়সী, এগুলো করে আমরা পরিবর্তন করবো। যেমন দেখো প্রণেতা, প্রণেত্রী, দেখো এই যে তা ছিল ত্রি হইল। কর্তা, কর্ত্রী, দাতা, দাত্রী, দেখো যে ত্রি, তা আছে ত্রি করে দিলাম, ঠিক আছে। নেতা, নেত্রী, মহৎ, দেখো অত, অত আছে অতি। শ্রীমান, শ্রীমান, অর্থাৎ এটা ইয়ান, সরি মান থাকলে কই, এই যে মান থাকলে মতি। শ্রীমান, শ্রীমতী, গুণবান, বান থাকলে বতী। মহিয়ান, ইয়ান, ইয়ান আছে ইয়সী, মহিয়সী, ঠিক আছে। বা রচয়িতা, রচয়িত্রী, সভাপতি, সভানেত্রী, সংস্কৃতিবান, সংস্কৃতিবতী, ধাতা, ধাত্রী, শ্রোতা, শ্রোত্রী, দেখছো, এই যে এইভাবে এগুলো আমরা পরিবর্তন করব হিসাব বরাবর। সবাই বুঝছি? এই সবাই বুঝছে? সবাই কি বুঝেছি না বুঝিনি? সবাই কি বুঝেছি? বুঝছি? এই আমজনতারা বুঝেছি কি কথা? বুঝেছি, গুড, বুঝার জন্য ধন্যবাদ। লক্ষ্য করো, কোন কোন পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করা হয়, অর্থাৎ পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ কোনো মিল নাই। আগে যে আমরা মিল পাইছিলাম না, অজ, অজা, অর্থাৎ এই যে অজ, অজ থেকে কি হয়েছে, অজ আছে সাথে আকার দিলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে মিলবে না। ওকে, সম্রাট, নতুন একটা শব্দ সম্রাজ্ঞী। রাজা, রানী। যুবক, যুবতী। বিদ্বান, বিদুষী, ঠিক আছে, নতুন। দেবর, যা।
স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি বা শ্বশুর, ঠিক আছে, বন্ধু বান্ধবী, মানে দুইটাই আলাদা শব্দ হবে। হ্যাঁ, হচ্ছে ভূত পেত্নী, নর নারী, পতি পত্নী, বীর বীরঙ্গনা, অর্থাৎ আলাদা আলাদা। ওকে, ভুললে কি হবে রে, বলা যাবে না। ভুলে গেলে ওষুধ একটাই আছে, ভুলে যদি যাও এরও একটা পদ্ধতি আছে মনে রাখা। বাংলা সিনেমাতে আমাদের শাবনূর আপু এবং আর কি আছে, শাবানা আন্টি আছে কিনা জানি না, মৌসুমী আপু, এই আপুরা দেখবা অনেক সময় ভুলে যায়। হ্যাঁ, হুট করে ভুলে যায়। কিভাবে ভুলে যায়? হয় কোনো ওয়ালের সাথে যে ধাক্কা লাগে ধাম করে, নয়তো গাড়ির যে স্টিয়ারিং আছে ওখানে যে ধাক্কা লাগে, অথবা গাছের সাথে যে ধাক্কা খায়। যখন ধাক্কা খায় তখন সব স্মৃতি ভুলে যায়। হ্যাঁ, আবার দেখবা সিনেমার শেষ দিকে এসে আবার ধাক্কা খাচ্ছে কিসের সাথে, হয়তো ভিলেন এসে মাথার উপরে বাড়ি মারছে, নয়তো ওয়ালের সাথে যে ধাক্কা খাচ্ছে, নয়তো বা গাছের সাথে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ওয়েতে দেখা যায় যে তাদের স্মৃতি পুনরায় ফিরে আসে। তোমরা এই টেকনিকটা একটু অবলম্বন করতে পারো, হ্যাঁ, মনে পড়বে। বা দেখবা যে নাগিন যে সিনেমাগুলো আছে, দেখবা মাথার উপরে হাত তোলে, দুই হাত একসাথে মাথার উপরে হাত তুলে একটু ডান্স মারে সাফ হয়ে যায়, ঠিক আছে। দেখবা ওই থিওরি গুলো অ্যাপ্লাই করতে পারো, মনে থাকবে। হ্যাঁ, যখনই বলে যে ধাম করে বাড়ি মারবা, ঠিক আছে, মনে হয়ে যাবে। দেখো, বিদেশি স্ত্রীবাচক শব্দ: মরদ জেনানা, মালিক মালেকা, খান খানম, সুলতান সুলতানা, সাহেব বিবি, মুহতারিম মুহতারিমা। হ্যাঁ, এই কয়েকটা শব্দ মনে রাখবা, এগুলো হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। ওকে, এরপর আসো নিত্য স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ এবং পুরুষবাচক শব্দ। প্রথমে আমরা নিত্য পুরুষবাচক শব্দগুলো একটু দেখি। যেমন বলছে কবিরাজ, নিত্য পুরুষবাচক, অর্থাৎ এদের কোনো স্ত্রীবাচক শব্দ নেই। কবিরাজ, পুরোহিত, বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, জামাতা, মোল্লা, সেনাপতি। তারপরে দেখো কাজী, দরবেশ, মৌলানা, মোল্লা, দরবেশ ডাবল হয়েছে। তারপরে দেখো, এই তো, এগুলো হলো কি নিত্য পুরুষবাচক, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু নিত্য স্ত্রীবাচক দেখি। দেখো কি কি আছে নিত্য স্ত্রীবাচক: সতীন, সৎমা, বিধবা, সতী, তারপরে কি, তারপরে দেখো ডাইনি, বাইজি, শঙ্খিনী, তারপরে কি পেত্নী, তারপরে কি আছে কলঙ্কিনী, শাকচুন্নি, ঠিক আছে। তারপরে কি আছে, এই তো, এগুলো হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক, ঠিক আছে। দেখো কত সুন্দর সুন্দর নাম বলছে, সৎমা, বিধবা, ডাইনি, পেতনি, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক। আর নিত্য পুরুষবাচক কি দেখো, এই যে এগুলো কত সুন্দর সুন্দর: কবিরাজ, কিতদার, অকিতদার, হ্যাঁ, তারপরে দেখো দরবেশ, তারপরে কি আছে বিচারপতি, পুরোহিত, তারপরে কি মৌলানা, তারপরে কি আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ঠিক আছে, কত সুন্দর সুন্দর। হ্যাঁ, ওকে, তাহলে এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে কি নিত্য পুরুষবাচক শব্দ। হ্যাঁ, এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আর এদিকে দেখো আরো কিছু নিত্য পুরুষবাচক শব্দ আছে, যেমন গুন্ডা, স্ত্রৈণ। স্ত্রৈণ মানে কি জানো? স্ত্রৈণ মানে হলো যে পুরুষ স্ত্রীর কথা মতো চলে, কথা মতো চলে, তাকে বলা হয় স্ত্রৈণ, ঠিক আছে। একটা জায়গায় সবগুলো বন্দী হয়ে গেল। তারপর দেখো কি আছে, লম্পট, ঠিক আছে, আছে কি জল্লাদ, আছে কি কাপুরুষ।
এই কয়েকটাই শুধু খারাপ পাবা, হ্যাঁ, তাছাড়া বাকি যেগুলো পাবা সবগুলো ভালো ভালো। হ্যাঁ, এদিকে দেখো, একটু সুন্দর দেখাও তো, পাবো না। আচ্ছা, যাই হোক, এই যে কুলোটা, কুলোটা মানে কি, যে একেবারে কুল নষ্ট করে ফেলছে, দাই, হ্যাঁ, ইও, ওকে। আচ্ছা, তাহলে এগুলো একটু পড়বা, কেমন? ওকে, এবার আসো, বলছে কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ আছে, অর্থাৎ কিছু পুরুষবাচক শব্দের দুইটা করে স্ত্রীবাচক, দুইটা করে স্ত্রীবাচক, নট দুইটা করে স্ত্রী, দুইটা করে স্ত্রী নাই, কিন্তু দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে। যেমন একটা হলো স্ত্রীবাচক, অর্থাৎ সেটা নারীবাচক শব্দ কি হতে পারে, আরেকটা হলো স্ত্রী বা পত্নী অর্থে, অর্থাৎ বউ অর্থে কি হতে পারে। লক্ষ্য করো, বলছে আচার্য, আচার্য মানে কি, আচার্য, আচার্য বলতে এখানে রাষ্ট্রপতিকে বোঝানো হয়, হ্যাঁ, রাষ্ট্রপতি যদি পুরুষ হন তাহলে তাকে বলা হয় আচার্য, আর রাষ্ট্রপতি যদি নারী হন তাকে বলা হয় আচার্যা, আর রাষ্ট্রপতির বউ যিনি, অর্থাৎ ফার্স্ট লেডি যিনি, তাকে বলা হয় আচার্যানী। ঠিক আছে, দেবর, দেবরের স্ত্রীবাচক কি ননদ, কিন্তু দেবরের বউ যা। শূদ্র, এটা হচ্ছে পুরুষবাচক, এটা স্ত্রীবাচক, জাতিকে বলা হয় শূদ্রা, কিন্তু বউকে বলা হয় শূদ্রানী। শিক্ষক, শিক্ষকের স্ত্রীবাচক কি শিক্ষয়িত্রী অথবা শিক্ষিকা, আর শিক্ষকের বউকে কি বলা হয়, শিক্ষক পত্নী, কিন্তু তোমরা ভুল করে অনেকে ভাবি বলে ফেলো, হ্যাঁ, ভাবি বলবো না, বলবো শিক্ষক পত্নী, ঠিক আছে। ওকে, ভাই, এই যে ভাই, ভাইয়ের পুরুষবাচক স্ত্রীবাচক কি বোন, আর স্ত্রী হলো কে ভাবি। বন্ধু, বন্ধুর কে বান্ধবী, বন্ধুর আছে বান্ধবী, আর বন্ধুর পার্সোনাল কে আছে বন্ধু পত্নী। বর, বর কি বধূ, কিন্তু বরের আহ ইয়েটা কি স্ত্রীর অর্থে, এটা হচ্ছে কনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একই পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীবাচক। ওকে, আবার দেখবা কিছু কিছু স্ত্রীবাচক শব্দের আমরা দেখতে পাচ্ছি একটা পুরুষের, একটা পুরুষবাচক শব্দের দুইটা স্ত্রী আছে, স্ত্রীবাচক শব্দ আছে, আবার একটা স্ত্রীবাচক শব্দের দুইটা পুরুষবাচক শব্দ আছে। যেমন দেখো, মেয়ে, মেয়ের পুরুষবাচক কি জামাই, ঠিক আছে। আবার মেয়ের সরি, পুরুষবাচক না, মানে পত্নী, পত্নী হলো জামাই, আর পুরুষবাচকটা কি ছেলে। যেমন ননদ, ননদের পুরুষবাচক শব্দটা হলো দেবর, কিন্তু ননদের পত্নী অর্থে যেটা, সেটা হলো নন্দাই, ঠিক আছে। একইটা মানে একটা দুইটা করে পুরুষবাচক বা একটা পুরুষের দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে। আচ্ছা, ওকে, এরপরে আসো, লক্ষ্য করো আমরা যে জায়গাটা ভুল করি, ঠিক আছে। বলছি আমাদের আতিকা বিনতে হোসাইন, আতিকা বিনতে হোসাইন, একটা আপু ছিল হোসাইন। আচ্ছা, একটা আপু ছিল আমাদের আতিকা বিনতে হোসাইন, তারপর সবাই তাকে চিনো। এই আতিকা বিনতে হোসাইনকে আওয়ামী লীগের সভাপতি করা হলো, মনে করো। বলছে আওয়ামী লীগ যে দলটা আছে সেই দলটার নেক্সট সভাপতি, অর্থাৎ পরবর্তী যিনি চেয়ারম্যান, তিনি হলেন আমাদের আতিকা আপু। ওকে, বলছে আতিকা বিনতে হোসাইনকে আওয়ামী লীগের লীগের সভানেত্রী বানানো হলো, সভানেত্রী বানানো হলো। আচ্ছা, এবার বলতো এই বাক্যটা কি ঠিক আছে? আতিকা একজন মেয়ে মানুষ, ঠিক আছে, অবশ্যই একজন মেয়ে, কে আবার শরীফের মতো শরীফা বানাই দিও না, সে একজন মেয়ে, ঠিক আছে, জেনুইন মেয়ে। আচ্ছা, এখন দেখো তো বাক্যটা ঠিক আছে কিনা, একটু দ্রুত কমেন্ট করবে, হ্যাঁ, ক্লাসটা শেষ করতে হবে, ক্ষুধা লেগেছে, রাত অনেক হয়েছে। গুড, লক্ষ্য করো, যখন আমরা জানি যে সভাপতি, সভাপতির স্ত্রীবাচক হলো সভানেত্রী, ঠিক আছে, ওই যে তি বা তা যেটা বলছিলাম, তি বা তা যাই হোক না কেন ত্রি হয়ে যায়। ওকে,
তো এই জায়গাতে সভাপতি, এটার স্ত্রীবাচক হলো সভানেত্রী। ওকে ফাইন। কিন্তু যখন কোনো প্রাতিষ্ঠানিক পদমর্যাদার কথা বলা হবে, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো দায়িত্বে বা কোনো পদে আছে, যখন এইরকম বলা হবে তখন সেটা অবশ্যই পুরুষবাচক শব্দ হবে, অর্থাৎ সেটা হবে সভাপতি, অর্থাৎ সভাপতি বানানো হলো। ঠিক আছে, তাহলে পুরুষবাচক শব্দটা প্রাতিষ্ঠানিক পদমর্যাদা সবসময় পুরুষবাচক হয়। যেমন রাইসা একজন সহকারী শিক্ষক, নট শিক্ষিকা। ঠিক আছে, বা প্রীতিলতা আজ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, নট সভানেত্রী। ওকে, আমরা এইভাবে মনে রাখবো, কেমন? ওকে, এরপরে আসো, আমি এগুলো তোমাদেরকে বানানের ক্ষেত্রে পড়িয়েছিলাম নত্ব সত্য বিধানে। এসু আর আশু, এসু আর আশু, এসু বানানে মূর্ধন্য হয়, আশু বানানে দন্ত হয়, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা, এই যে আশুটা হবে স্ত্রীবাচক আর এসুটা হবে নারীবাচক, অর্থাৎ এই যে দেখো, সরি একই কথা হয়ে গেল, এসুটা হবে পুরুষবাচক, আশুটা হবে নারীবাচক। দেখো কল্যাণী, বরাশু, কল্যাণী আশু। ঠিক আছে, কল্যাণী বরেশু, দেখো মধুনা শব্দ হয়েছে। তারপর দেখো প্রিয় বরেশু, প্রিয় বরাশু, সুচরিতেশু, সুচরিতাশু, সুজনীয়েশু, সুজনী আশু। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এরকম, অর্থাৎ পুরুষবাচক শব্দগুলো এসু হবে, নারীবাচক শব্দগুলো আশু হবে। ওকে, বুঝেছি না বুঝি নাই? এই বাচ্চারা সবাই বুঝেছ? বুঝছো সবাই? আজকের আলোচনা শেষ, সবাইকে বুঝছি? বুঝছি। ওকে, বুঝলে ধন্যবাদ। ওয়াইজুল ইসলাম, আসছো না যাচ্ছ কোনটা? ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াইজুল ইসলাম। তাহলে সবাই ভালো থাকো নাকি? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।